শরণ্যে কাম্যরূপে গৌরী নারায়ণে নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। সারা জীবন ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, ভুল করেও আমি ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলন্ন গ্রহণ করিনি। কিন্তু জানি না ঠাকুরের কাছে আমি এমন কি অপরাধ করেছি। এক এক করতে করতে আমার 20 বছর গত হলো বিবাহ করা, এখনো পর্যন্ত আমি সন্তান সন্ততির পিতা হতে পারিনি। আমি বাবা ডাক শুনতে পাইনি, বাবা ডাক থেকে আমি বঞ্চিত। আমার রাজ্যের, আমার শঙ্করপুরের যত মানুষ আছে সকলেই আমাকে বলে আমি নাকি বন্ধা। আমার মুখ দেখলে নাকি তারা 2 বেলা পেট ভরে খেতে পায় না। আমার মুখ দেখলে নাকি তারা কোথাও যদি ঘর থেকে শুভ কাজে যায় সে কাজ নাকি অশুভ হয়ে যায়। তাছাড়া যারাই আমার অন্ন খেয়ে মানুষ হয়েছে তারাই আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় যে এই বন্ধায় আটকুড়ে সদাগরের মুখ দেখলে আমাদের আজকে উপবাস থাকতে হবে। তাই দুঃখে, বহু দুঃখে আমি আমার শঙ্করপুর ত্যাগ করে চলে এসেছি বাণিজ্য করতে। শঙ্করপুর ছেড়ে যখন আমি বাণিজ্যে আসি তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর এই বন্ধা মুখ আমি কাউকে দেখাবো না। এই যে আমি বাণিজ্য করতে এসেছি এটাই আমার শেষ বাণিজ্য, আমি আর কোনোদিনের জন্য ঘরে ফিরে যাব না। কিন্তু দুর্ভাগ্য আমার, নিশীতে স্বপ্ন দেখেছি আমার অর্ধাঙ্গিনী সুশীলা ঘুমের ঘরে আমাকে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো আজ আমি বড় অসহায় হয়ে পড়েছি, তুমি যদি না আসো ঘরে তাহলে মনে হয় আমি আর প্রাণে বাঁচবো না। আমি এমনই একটা বিপদে পড়েছি, এই বিপদের সময় তুমি যদি আমার পাশে না থাকো তাহলে হয়তো আর কোনোদিনের জন্য তুমি আমাকে দেখতে পাবে না। আমার অর্ধাঙ্গিনীর এবং আমার স্ত্রীর আমার ছাড়া কেউ নেই, আমি তার স্বামী। এই বিপদের সময় যদি আমি তার পাশে গিয়ে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? তাই সব দুঃখ ত্যাগ করে আমাকে ফিরে যেতে হবে ঘরে, যাতে আমার সুশীলার কিছু ক্ষতি না হয়। তাই বাণিজ্য কর্ম আমি এখানে ইতি করব, ইতি করে সমস্ত মাঝে নিয়ে ফিরে যাব আমি আমার শঙ্করপুর। কোথায় রে মাঝি বাবু? মংলু বাবু এদিকে আয় বাবা। প্রণাম হয় বাবু। থাক বাবা থাক। মাঝি বাবু জানিস বাবা, আমি আজ নিশীতে দুঃস্বপ্ন দেখেছি রে বাবা। স্বপ্ন? হ্যাঁ রে। কি স্বপ্ন বাবু? স্বপ্ন তোর রানীমায়ের স্বপ্ন। তোর রানীমা নাকি বড় বিপদে পড়েছে। কি বলছেন বাবু? তাই তোর রানীমা আমাকে কি বলছে জানিস? কি বাবু? তোর রানীমা ঘুমের ঘরে কেঁদে কেঁদে আমাকে বলছে, স্বামী গো তুমি আর বাণিজ্য করো না, যত শীঘ্রই পারো তুমি বাণিজ্য সেরে তুমি আমার কাছে এসে আমার পাশে দাঁড়াও। এই কথা বলছে বাবু? আমি এমনই বিপদে পড়েছি, তুমি যদি এই সময় আমার পাশে এসে না দাঁড়াও তাহলে হয়তো আর কোনোদিনের জন্য তুমি আমাকে দেখতে পাবে না। তাই মাঝি এখানেই আমি বাণিজ্য কর্ম ইতি করব। আমাকে অতি সত্বরে গিয়ে আমার স্ত্রী এবং আমার অর্ধাঙ্গিনীর পাশে আমাকে দাঁড়াতে হবে। তাই সমস্ত মাঝিকে বলে দে, আরে বিলম্ব নয়, বাবু বাণিজ্য এখানেই ইতি করেছে, তাই নিজের নিজের ডিঙ্গায় নোঙ্গর তুলে দেবে, বিজয়ী পতাকা উত্তোলন করবে,
আর নিজের গুরুদেবের নাম স্মরণ করে সারিবদ্ধভাবে ডিঙ্গা সব ছেড়ে দাও। ঠিক আছে বাবু। তবে একটা কথা রে মাঝি, হ্যাঁ বাবু, একটা কথা আমার মনে পড়ে গেল। বলেন। কি কথা জানিস? এই দেশের কিছু খাবার কথা। খাওয়া? হ্যাঁ রে, এই দেশে কতগুলো খাবার আছে, মানে খাবারটা ভুলতেই পারা যায় না। বলতে পারিস? বলেন তো বাবু। এই দেশের সবচাইতে প্রিয় খাবার কি? কি? ও তুই খেয়েছিস অথচ জানিস না? কি বাবু? ইলিশ মাছ। ইলিশ মাছ? ইলিশ মাছ, ইলিশ মাছ বাবা আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু এই দেশের ইলিশ মাছে এত সুস্বাদ, সেই স্বাদটা বাবা আমাদের দেশের ইলিশ মাছের নাই। তাই রান্নার ঠাকুরকে বল ইলিশ মাছের কালিয়া বানাতে। আর এই দেশের মানে এই দেশের কতগুলো আলু, এই যে লাল আলু, হ্যাঁ। এই লাল আলুর চোখা খেতে খুব ভালো 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 লাগে বাবা। তাই লাল আলুর চোখা বানাতে বল, আর ইলিশ মাছের কালিয়া বলবো বাবু? বলে দে, রান্নার ঠাকুরকে বলে দে। ও ভান্ডারি দাদা, হ্যাঁ কথা হচ্ছে আজকে আমরা যাচ্ছি দেশে ফিরে। আচ্ছা রান্না বান্নাটা ভালো করতে হবে। আচ্ছা কি কি হবে? কি? হ্যাঁ, ইলিশ মাছকে হ্যাঁ সুন্দর করে পুরাবা। আগুনে? হ্যাঁ, আচ্ছা পুড়িয়ে কালো করে দিবা। আচ্ছা তারপর? ওই তো কালিয়া মানে ওই রান্নাটা খাবে বাবু, আচ্ছা কালোটা। আর একটা জিনিস কি বললো? হ্যাঁ, আলু। আলু ছিলে ফেলে দিবা। হ্যাঁ আর কি বলে ওই চোকাটা হ্যাঁ বাবুকে দিবা। কিরে? ভালোভাবে করো, ভালোভাবে, আরে এই মাঝি, যাতে খুব টেস্ট হয়। আরে দাঁড়া, ইলিশ মাছকে পুড়িয়ে কালো করে দেবে, হ্যাঁ আর আলুকে ছিলে ফেলে দেবে, চোকাটা হ্যাঁ, আপনাকে দিবে। আমাকে দেবে। আমি এই কথা বলেছি? হ্যাঁ, খেয়ে আর বেরিয়ে যাবো আমরা বাড়ি। আমি এই কথা বলেছি রে কথা, ইলিশ মাছকে পুড়িয়ে কালো করে দিলে খেতে পারবি? ওই তো বললেন আপনি। ভাই ঠাকুর, তুই আমার ভাষা বুঝিস না? আরে বাবা, ইলিশ মাছকে পুড়িয়ে কালো নয়, ইলিশ মাছকে ইলিশ মাছের কালিয়া। কালিয়া হচ্ছে একটা উন্নত মানের রান্না। ও কালিয়া? হ্যাঁ, আর আলু ছিলে ফেলে দেবে না, চোখা ফেলবে, আলুর চোখা। চোখা মানে আলু সিদ্ধ খাসনি? ও আলু সিদ্ধ খেয়েছি বাবু। ওই আলু সিদ্ধর কথাই আমি বলছি। ও সিদ্ধকে চোখা বলছে? হ্যাঁ, তাহলে আর দেরি নয় বাবা। হ্যাঁ বাবু। মাঝি, এবার সকল মিলে বাড়ি যাওয়ার জন্য খালি ছটপট ছটপট করছি বাবু। ডিঙ্গা ছেড়ে দাও। কি? বাড়ি যাওয়ার জন্য খালি ছটপট ছটপট করছি। ছাটপাট ছাটপাট? হ্যাঁ, মানে দাঁড়া 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 দাঁড়া। আরে ছাটপাট ছাটপাট এটা আবার কোন ভাষা মানে রে? তাড়াহুড়া করছি বাবু। ওই কথা বল, আবার ছাটপাট বলছিস যে? তাড়াহুড়া কেন করছি জানেন বাবু? কেন? অনেক দিনে আপনার সঙ্গে এসছি, হ্যাঁ তা তো বটে। বউকে বাড়িতে ছেড়ে দিয়ে এসছি। জানি না বাবু এতদিনে কতটা চেংড়া পিল্লা হলো আমার বউ। দেখার জন্য মন খালি কাতুকুতু করছে। তোকে কোথায় মারবো বলতো? মাটিতে মাটিতে মাটিতে? মাটিতে। হারামজাদা, বিয়ে করে বউ ঘরে রেখে এসেছিস, আর তুই আমার সঙ্গে বাণিজ্য করছিস, হ্যাঁ, আর তোর বউয়ের 10-15টা বাচ্চা হয়ে গেছে। আরে আমি তো এখানে আছি, আমি কি জানি কটা হয়েছে না না হয়েছে? না, তোর বউ কুকুর না বিড়াল রে? কেন বাবু? হ্যাঁ, যে একসঙ্গে হয়তো 10-12টা বাচ্চা হবে? গাধা। বউ তোর বাড়িতে আছে, তুই যাবি, তারপর সব কিছুর ব্যবস্থা হবে। না, তুই এখানে আছিস আর তোর বাড়িতে তোর বউয়ের বাচ্চা হয়ে গেছে। তো আমি জানি না কি? তুই জানিস না? আরে আমি তো জানি নাপিত জাত খুব চালাক হয়, কিন্তু তোর মতো তো বোকা আমি দেখতে পাচ্ছি না। বোকা আছি বলেই তো মাগিগিরি করছি। দুঃখের সময় তুই হাসাচ্ছিস বাবা। মাঝি নয়, মাগি নয়, মাঝি। হ্যাঁ হ্যাঁ, মাঝি মাঝি। হ্যাঁ, আরে মাঝি। আরে এই নৌকা থেকে ওই নৌকায় কেন যাচ্ছিস? আমি ওই রকম করেছি। চল। আরে চমকলাম কেন বুঝতে পারছিস না? কেন বাবু? একটা মাংস পচা গন্ধ আসছে না? আরে কি ব্যাপারে হঠাৎ করে মাংস পচা একটা দুর্গন্ধ? হ্যাঁ বাবু। ডিঙ্গার মধ্যে তো কিছু মরে পচেনি? না না না, ডিঙা পরিষ্কার করলাম ভালোভাবে। তাছাড়া ডিঙ্গার মধ্যে যদি কিছু মরে পচে যেত, তাহলে তো আমি এই গন্ধটা কিছুক্ষণ আগেই পেতাম, যখন ডিঙ্গা ছেড়েছিলাম তখনই পেতাম। হ্যাঁ, না 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 না, ডিঙ্গার মধ্যে নেই। তবে আমার মন বলছে মাঝি, কোনো জায়গায় কিছু মরে পচেছে, আর ওটা মনে হয় জলের মধ্যে ভাসছে, আস্তে আস্তে গন্ধটা বেশি আসছে। হ্যাঁ। আরে
এই মাঝি, ওই যে অদূরে। ওই বাবু, কিছুই তো দেখতে পাই না। কোথায় দেখছিস? কিছু নাই এখানে। হ্যাঁ, এখানে রে মাথা মোটা। আপনি যে দেখাচ্ছেন। হাই রে আমার কপাল। আরে বাবা, ওই যে দেখতে পাচ্ছিস একটা প্রদীপের মতো কি জ্বলছে না? ও, ওটা বাবু, হ্যাঁ। ওটা জলে আগুন লেগে গেছে। জলে আগুন লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোকে আমি কি করবো আমি নিজেই ভেবে স্থির করতে পারছি না। আরে গাধা, আগুন যদি জলে পড়ে তাহলে আগুন নিভিয়ে যায়। ও, তবে জলে আগুন জ্বলে না। তাহলে আগুনে জল হবে, ব্যাপার একটা কিছু আছে। আগুনে জল হবে, তোর মাথা হবে। মাঝি, আমার মন বলছে আমাদের কোনো শত্রু আক্রমণ করতে আসছে। তার মানে আমরা বাণিজ্য করে দেশে ফিরে যাচ্ছি, আমাদের নৌকায় বহু কিছু আছে। তাই আমাদের এই মানে সব কিছু লুট করে নেবে, শত্রুতা করে আমাদেরকে আক্রমণ করবে। এই জন্যই মনে হয় কেউ বজ্রা নিয়ে আসছে আমাদের দিকে এগিয়ে। বাবু, আমাকে বাঁচান বাবু। আরে আমি তোকে কি বাঁচাবো? সমস্ত মাঝিকে বলে দে হ্যাঁ। ঘেরাও করতে। আমি দেখতে চাই ওটা কোন জিনিস ভেসে আসছে জলের উপর দিয়ে। আমি ওটাকে প্রমাণ করতে চাই। বলি দাঁড়াও, দাঁড়াও। কে গো তোমরা? আচ্ছা মনে করি আমার এই ভেলাকে আপনাদের ডিঙা দিয়ে ঘিরে ধরেছেন যে? তার আগে আমি জানতে চাই তুমি মানব না দানব না কোনো দেবতা? আমি মানবী, তুমি একজন কিন্তু বড় জন্মে দুঃখিনী। তুমি জনম দুঃখিনী? হ্যাঁ। আরে কে তুমি কা হারো নারী, বলো কন্যা সত্য করি। কে? কোথায় বা ঘর কিনা মতো মারো গো। কোথায় বা ঘর কি নাম তোমার? আরি ও জানিল গরি ঘর বাচস্পতি পিতা হয়। জানি না গো। আমারি মাতার নাম মেনকাবে নানি গো। মাতার নাম মেনকাবে নানি। মাঝি, উজানি নগরে ঘর পিতা বাচস্পতি সদাগর, মায়ের নাম মেনকা বেনানি। সে তো আমাদের শঙ্করপুর থেকে বহু দূরের পর। হ্যাঁ। আচ্ছা আগো, তোমার বক্ষে ওটা কি গো? এ হচ্ছে আমার স্বামী। তোমার স্বামী? হ্যাঁ। তোমার স্বামীর কি হয়েছে? ওগো বিয়ের সরকারে মমকান্ত রামেশ্বরে। আরে পদ্মার লাগে করেছিল সমগো। পদ্মার লাগে করে সে দংশ। বিয়ের বাসর ঘরে পদ্মার রাগে মানে পদ্মার সর্পে করেছে দংশ। তার মানে সর্প দংশনে তোমার স্বামী মারা গেছে? হ্যাঁ বাবু গো, কতদিন হলো গো? এই তো 4 মাস পূর্ণ হলো। 4 মাস? হ্যাঁ। এই জন্যই তো এত দুর্গন্ধ। আর আমি ভাবছি মাংস পচা গন্ধটা কোথা থেকে আসছে। হ্যাঁ গো, তোমার স্বামীর তো মাংস পচে খসে পড়ে গেছে, তুমি কোনো গন্ধ পাচ্ছ না? কই না তো। দূর ছাই। আরে আমরা এই এত দূরে আছি অথচ গন্ধ থাকতে পারছি না, আর মেয়েটা কোনো গন্ধই পাচ্ছে না। গন্ধই পাচ্ছে না। আচ্ছা ডাকে। আচ্ছা মা, তুমি তোমার এই মৃত্যু স্বামীকে নিয়ে কলার ভেলায় ভরা গঙ্গার জলে একাকিনী তুমি ভেসে ভেসে কোথায় যাবে গো? আমি কনক দেবপুরে যাব। সেখানে গিয়ে
আমি আমার স্বামী প্রাণদানে ফিরে নিয়ে আসবো। ও তার মানে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে কলার ভেলায় ভাসছো স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য। হ্যাঁ বাবু গো। মা দুঃখের সময় তুমি আমাকে একটু হাসালে মা। কেন বাবু? শোনো মা, যেই মানুষ একবার এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চলে যায় সেই মানুষ দ্বিতীয়বার ফিরে আসে না মা। কেন? সাবিত্রী একদিন সত্যবানকে ফিরে এনেছিল। শোনো মা, তুমি সাবিত্রীর মতো হতে পারবে না, কারণ সাবিত্রী মুহূর্তের মধ্যে যমরাজের কাছ থেকে তর্ক করে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তাছাড়া তোমার স্বামী মারা গেছে, 4 মাস হলো, মাংস খসে পড়ে গেছে, এই পচা মানুষ আর জীবিত হবে না মা। তাই তোমাকে আমি একটা কথা বলতে চাইছি মা, মনে যদি তুমি কিছু না করো। শোনো মা, আমার ঘরে আমার স্ত্রী ছাড়া আর আমি ছাড়া কেউ নেই। 20 বছর হলো আমার বিবাহ করা, এখন পর্যন্ত সন্তান সন্ততি হয়নি মা। সকলে আমাকে বন্ধা আটকুড়ে বলে ধিক্কার দেয়। তাই আমি বলতে চাইছি মা, তুমি তুমি তোমার ওই মৃত্যু স্বামীকে আমার মাঝিদের দিয়ে দাও, অগ্নিদাহন করে দেবে, আর তুমি আমার ঘরে চলো, আমি তোমাকে মেয়ের মতো করে ঘরে রাখবো। বাবু গো, হ্যাঁ মা। আপনি যে কথা বলেছেন এতে আমি শান্তি পেয়েছি, কিন্তু স্বামীকে ফেলে আমি কিছুতেই যেতে পারবো না। কিন্তু মা, তুমি যেটা ভাবছো সেটা তোমার ভুল। তুমি আমার কথা বুঝো মা। আমি আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো। তুমি তোমার স্বামীকে ফিরিয়ে নেবেই? হ্যাঁ। তার মানে বুঝতে পারলাম মাঝি বাবু, মেয়েটাকে আমি এত কিছু বললাম, আমি বললাম তোমাকে আমি মেয়ের মতো করে রাখবো, মায়ের মতো করে রাখবো, কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শুনছে না। ও নাকি একবার সতী হবে। বলছিলাম কি বাবু, হ্যাঁ। এগুলা ঝামেলা বাদ দেন, চলেন তো। আরে বাবা দাঁড়া, যাবো তো, যাবো, তোকে ছেড়ে দিয়ে দেবো। মাঝি বাবু, আমি তো বাবা আমার জীবনে অনেক সতীর নাম শুনেছি, যেমন সতী ছিল কুন্তী, আরো ছিল অহল্যা, তারপরে ছিল কে দ্রৌপদী, তারপরে এলো কে সাবিত্রী। মায়েরা বিধবা হয় কিন্তু বাসরে ঘরে নয়। এই আবার কেমন সতী রে বাবা? আরে তুমি আবার কেমন সতী, বাসর ঘরে মরলো পতি। তুমি আবার কেমন সতী, বাসর ঘরে মরলো পতি। তুমি সতী নারীর প্রতি তোমার রেহে না গো। সতী সতী নারী প্রতি তোমারে না। বাবু গো, বাসের ঘরে স্বামী মরে গেছে বলে আপনি এইভাবে আমাকে লালছনা দিচ্ছেন বাবু। না মা, সবই আমার কপাল। তোমাকে আমি অনুরোধ করে বললাম, তুমি আমার কথা শুনলে না বলে আমি তোমাকে দুটো কথা বলতে বাধ্য হলাম। যাক মা, আমি এতক্ষণে বুঝতে পারলাম সত্যি তোমার স্বামীর উপরে তোমার ভক্তি আছে। আমি এত কিছু বললাম অথচ তোমার মধ্যে কোনো মানে চাওয়া পাওয়ার কিছু নেই। তাই আমি তোমাকে ছেড়ে দেবো। কিন্তু একটু কথা মা, আচ্ছা বলো তো মা, তোমার বিয়ে কোথায় হয়েছে? আমার বিয়ে হয়েছে চম্পানীনগর। চম্পানীনগর? হ্যাঁ। তার মানে চম্পলানগরে? হ্যাঁ বাবু গো, তুমি চম্পকনগরের কুলবধূ? আমি চম্পনগরেই কুলবধূ। তুমি মিথ্যে কথা বলছো না তো মা? না বাবু। তুমি সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তুমি চম্পকনগরের কুলবধূ, তাহলে বলো তো তুমি কার পুত্রবধূ? তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? আমি কি করে বলবো আমার শ্বশুর ঠাকুরের নাম? কেন? সে যে আমার শ্বশুর ঠাকুর, আমি পুত্রবধূ হয়ে কি করে বলবো? তুমি ইঙ্গিতে বলো, আমি আকারে বুঝে নেবো। ওগুলো খোতার মাঝে রয়, পূর্ণিমাতে পড়িল হয়। আর লোকতার মাঝে রয়, পূর্ণিমাতে পড়িল হয়। আর সেই নামে শ্বশুরি সদা মরব।
পূর্ণিমা রজনীতে পূর্বভাগে উদয় হয়, লক্ষ্য তারার মাঝে রায়, সেইও নাম শ্বশুর তাহার। আচ্ছা কি থাকে রে? মেঘ। মেঘ। পূর্ণিমাতে মেঘ থাকে, আর অন্য দিন থাকে না। কি বাবু? আর লক্ষ্য তারার মাঝখানে থাকে, আরে মেঘ না রে গাধা, চাঁদ। তাহলে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? হ্যাঁ বাবু, ওই চম্পানি অধীশ্বর আমার শ্বশুর সদাগর। চম্পানের অধীশ্বর চন্দ্রপতি সদাগর, সে তো আমার জামাই বাবু। আর চাঁদের ছয়টি ছেলে তো বহুদিন আগে মারা গেছে। মেয়েটা কিন্তু মিথ্যের আশ্রয় নিচ্ছে। মিথ্যে বলছে বাবু? একদম সম্পূর্ণ মিথ্যে। এই যে মেয়েটা, তোমাকে বলছি, এ মাথা নিচ করে দিয়েছে, ওদিকে যাচ্ছে। তুমি বলুন মিথ্যে বাবু। কথা বলার জায়গা পাচ্ছ না। না বাবু, তার মানে তুমি ভেবেছো যে আমি যদি চম্পকনগরের অধীশ্বরের নাম বলি তাহলে আমাকে ছেড়ে দেবে? এই যে সত্যি বাবু গো। তুমি সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো চম্পকনগরের চাঁদ সদাগর তোমার শ্বশুর ঠাকুর, তাহলে বলো তো তোমার শাশুড়ি মায়ের নাম কি? ওগো অগ্নিবর রঙ্গ ভাই, বাবুদের কর্মে রয়। আমারই অগ্নিবর রঙ্গ ভাই, বাবুদের কর্মে রয়। আরি সেও নামে শাশুড়ি গো ভাই গো। সেও নামে শাশুড়ি মনে অগ্নিবরণ রঙ হয়, হ্যাঁ। মা বন্দের কর্ণে এবং অলংকার হয়, সেও নাম শাশুড়ি তাহার। কি বলতে পারবি রে? তার মানে, এটা কোন জিনিস? তার মানে ওর শাশুড়ির নাম হচ্ছে সিটি গোল্ড। সিটি গোল্ড। সিটিগোল। হ্যাঁ। সিটিগোলের অধিক মূল্য? অধিক মূল্য কার রে? সিটিগোলের? হ্যাঁ হ্যাঁ। তামার রুমগুলের? আরে গাধা সোনা। সোনা। তাহলে কি তোমার শাশুড়ি মায়ের নাম? ওই নামে আকারযুক্ত করুন। ওই নামে আকার? আরে ওই নামে আকার তো আমার দিদি সোনেকা। হ্যাঁ, হ্যাঁ। আবার মেয়েটা মিথ্যের আশ্রয় নিচ্ছে। আরে যেই সোনেকার বৌমায়ের মুখ চন্দ্র সূর্য তারা দেখতে পাই না, আর তার বৌমা আজ এই গঙ্গার জলে ভাসবে? মিথ্যে কথা। এই যে শোনো মা, বর্তমানে তুমি কিন্তু ধর্মের পথে নেমেছো। ধর্মের পথে যদি কোনো মানুষ নামে আর সেই মানুষ যদি মিথ্যে কথা বলে, তার চাইতে বড় পাপ পৃথিবীতে আর কিছু না নেই। বাবু, আমি মিথ্যে কথা বলতে যাবো কেন বলুন? তাহলে তুমি সত্যি বলছো? হ্যাঁ। তুমি চাঁদের পুত্রবধূ? হ্যাঁ। তুমি সনেকার পুত্রবধূ? হ্যাঁ। তাহলে ঠিক আছে, তুমি যখন সনেকার পুত্রবধূ, তাহলে বলো তো তোমার স্বামীর নাম কি? ওগো 14 বছর অনাহারে ইন্দ্রজিৎ জীব আমারে। আরি 14 বছর অনাহারে ইন্দ্রজিৎ জীব আমারে। আরি সেও নামে স্বামী সদা বধূ গো। সেও নামে স্বামী সদাগর। মাঝি বাবু। কি বুঝলি? 14 বৎসরে অনাহারে ইন্দ্রজিৎকে যেই বা মারে, সেও নাম স্বামী তাহার। আচ্ছা বলতো বাবা, ইন্দ্রজিৎকে কে মেরেছিল রে? ইন্দ্রজিৎকে কে মেরেছিল বলতে গেলে তখন আমাকে রামায়ণে ঢুকতে হবে বাবু। আরে বাবা বল না, তুই রামায়ণের মধ্যেই ঢুক একটু। ইন্দ্রজিৎকে? হ্যাঁ। ইন্দ্রজিৎকে ওই যে ওই মেরেছিল। কে? এই যে জয় শ্রীরাম। তার মানে হনুমান। ইন্দ্রজিৎকে মেরেছিল কে? হনুমান। হ্যাঁ, হনুমান। হনুমান। আর তুই একটা বান্দর। আরে অপদার্থ, যেই হনুমান দিনে 14 বার খেত, সে কি করে 14 বছর অনাহারে ছিল? 14 বছর অনাহারে ছিল কে জানিস? কে বাবু? লক্ষণ। ও রামের ভাই লখনা। লাখনা। লক্ষণ। লক্ষণ। তাহলে কি তোমার স্বামীর নাম লক্ষণ? ওই নামে অলঙ্কার যুক্ত করুন।
ওই নামে অলংকার? আরে ওই নামে অলংকার দিলে তো হবে ওই জানোয়ারটা, ওই পশুটা। আরে ওর নাম আমার মুখে নিতে ঘৃণা হচ্ছে। কি জানো কি নাম রে? কোন নামের কথা বলছেন বাবু? আরে চাঁদের কনিষ্ঠ পুত্র, চাঁদের ছোট ছেলে। কি হলো, মাথা চুলকাচ্ছিস কেন? নামটা মনে আসছে না যে। লক্ষিন্দর। কি বলেছে? দাঁড়া, সরে যা, সরে যা আমার সম্মুখ থেকে। কেন বাবু? এই যে, তাহলে তোমার স্বামীর নাম লক্ষিন্দর? হ্যাঁ বাবু গো। ওই জানোয়ারটা তোমার স্বামী? হ্যাঁ। ওই দুর্দর্শ পামরটাই তোমার স্বামী? মাঝি, বাবু। পেয়েছি, অপমানের প্রতিশোধ নেবার সুযোগ আমি পেয়েছি। এই যে এই পামরটা, এই শয়তান লম্পট পশুটা একদিন আমার স্ত্রীকে মান সরবরাহ করেছিল চরম অপমান। আমার স্ত্রী কেঁদে কেঁদে বলেছিল, লক্ষিন্দর আমি তোর মামিমা, মামিমা হয় মায়ের সমান, তাই মামিমাকে অশ্লীল ভাষায় কথা বলতে নেই বাবা, তুই আমাকে ছেড়ে দে বাবা। কিন্তু এই জানোয়ার, এই পশুটা ওর মামের কোনো কথা শুনেনি, ওর মামের উপরে করেছে অন্যায় অত্যাচার। শুধু কি অন্যায় করেছে জানিস? ভেঙেছে কাকের কলস, ছিঁড়েছে গজমতি হার। শুধু তাই নয় মাঝি, তার চাইতে বড় অপমান করেছে আমার স্ত্রীকে, আমার স্ত্রীর বদনে করেছে দন্তা। তাই আমার স্ত্রী আমাকে কেঁদে কেঁদে বলেছিল, স্বামী গো, আজকে এইভাবে তোমার ভাগ্নে ঠাকুর আমাকে অপমান করেছে। এই অপমান আমার মুখ দেখা ভার হয়ে গেছে আমার সঙ্গে। তাই এই অপমানের যদি তুমি প্রতিশোধ নাও, তাহলে আমি এই বেঁচে থাকবো পৃথিবীতে, না হলে আমি এই কলঙ্কের মুখ আমি কোথাও দেখাবো না, আমি গঙ্গার জলে প্রাণ দেব। তাই আমি আমার স্ত্রীকে কথা দিয়েছি, যদি কোনোদিন আমি সুযোগ পাই, তোমার এই অপমানের আমি চরম প্রতিশোধ নেব। তাই ওই জানোয়ারটা মরে গেছে, এবার ওই জানোয়ারের অপমানের প্রতিশোধ নেব আমি তার স্ত্রীর উপর। সরে যা বাবু, সরে যা আমার সম্মুখ থেকে। বাবু, কি হলো? এইগুলো তো অনেক দিনের কথা বাবু, এইগুলো এইগুলো ভুলে যান, চলেন। ভুলে যাব? এমনই অন্যায় করেছে সেটাকে ভুলে যাওয়া যায় না মাঝি। আমি অপমানের প্রতিশোধ না নিলে আমি ছেড়ে দেবো না ওকে। এই যে তোমাকেই বলছি, কিছু বলবেন বুঝি? আশা করি তোমার শাশুড়ি মায়ের মুখে শুনেছো। কি শোনার কথা বলছেন আপনি? তোমার মামা শ্বশুর বলে কেউ আছে, মামা শ্বশুর? নাম তার নারায়ণদানি। কই না তো, আমি কখনো শুনি। শুনোনি? তাহলে আমি তোমাকে শোনাচ্ছি। আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি সেই নারায়ণদানি। মাঝি, কি ব্যাপার রে? মেয়েটা আমার পরিচয় পাবার সঙ্গে সঙ্গে একেবারে মাথায় ঘুমটা দিয়ে বসলো। মামা গো, আপনি হচ্ছেন আমার মামা শ্বশুর। এতদিন জানতাম না, আজকে পরিচয়ই পেলাম, তাই এই মাথায় ঘুমটা দিয়ে আপনাকে সম্মান দিলাম। না 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 না, মাথায় তোমাকে ঘুমটা দিতে হবে না। ঘুমটা আমি আবার পছন্দ করি না। শোনা, তুমি আমার পরিচয় পেয়েছো। তুমি যেন বললে কি আমি তোমার মামা শ্বশুর? না, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি নৌকার উপরে তোমার সম্মুখে। আমি একটা অসুর। মামা, হ্যাঁ, না মামা না, এইভাবে ও কথা বলবেন না। আপনি ও কথা বলবেন না। বলবো না? কে কথা যে শোনাও মহাপাপ। পাপ? এই পাপের কথা আপনি বলবেন না মামা। পাপ তো করেছে তুমি, যাকে নিয়ে বসে আছো সেই শয়তানটা। আমার স্বামী? হ্যাঁ, তোমার স্বামী করেছে আমার স্বামী। তোমার স্বামী একদিন আমার স্ত্রীকে করেছিল চরম অপমান। অপমান? আজ যেমন তুমি আমাকে কেঁদে কেঁদে বলছো মামা গো, মামা শ্বশুর, তুমি আমার মামা শ্বশুর, আমি তোমার ভাগ্নে বউ। ভাগ্নে বউকে অন্যায় কথা বলতে হয় না, ঠিক এইভাবে ওই জানোয়ারটাকে বলেছিল আমার স্ত্রী, কিন্তু এই জানোয়ারটা কোনো কথা শুনেনি। মামা গো, স্বামী নহি অন্যায় করেছে, এর শাস্তি কি আপনি আমাকে দিতে চান? হ্যাঁ, তোমার স্বামীর অন্যায়ের শাস্তি তোমাকেই নিতে হবে। না মামা, অমন করে এই কাজ করবেন না। দাঁড়া! আপনি আমাকে ছেড়ে দিন মামা গো। ছেড়ে দেবো? তোমাকে ছেড়ে দেবো? ছেড়ে তো দেবো, তবে কখন ছেড়ে দেবো আমি তখন। ও মামা, আপনি দানি গো,
তো দানি, তোমার কাছে নয়। আপনি দানি ও মামা শ্বশুর গো মামা। আরে একে তো ভাগিনে বউ মামা বলবো থোড়া। মানি না, মানি না, আমি ভাগনা বউ বলে, মানি না। আরে চরণ ধরে মিনতি করি বলি যে আপনারে কোনো লাভ দেবে না, কোনো লাভ দেবে না সুন্দরী। ওগো নারী ঘরে করেছিল লক্কালক্কি সব। আরে তারে পাপে স্বর্গে গেল তারি বংশধর। মামা গো, একদিন ওই লঙ্কা রাবণী নারী হরণ করেছিল বলে তারই ধ্বংস হয়েছিল বংশ। লঙ্কার লঙ্কেশ্বর নারী হরণ করেছিল বলে তার বংশ ধ্বংস হয়েছে। হ্যাঁ তাই শোনো সুন্দরী, যদি আমাকে মরে যেতে হয় মরে যাব, তবু আমি অন্যায়ের প্রতিশোধ নেব। মামা ছাড়িব না, ছাড়িব না কন্যা করব। ছাড়িব না, ছাড়িব না কন্যা করব তোমায় বিয়ে। এই বউ সাজাইয়া নয়ে যাব আমি আমার শঙ্খপুরে। এসো সুন্দরী, ধরা দাও সুন্দরী, নইলে আমি, নইলে আমি। হ্যালো, মাঝি, আমি আজ আগে তোকেই মারবো। বলেছি না আমার কাজে বাধা দিবি না। ঠিক আছে বাবু। যদি বাধা দিয়েছিস তাহলে নৌকা থেকে আমি ফেলে দেবো তোকে জলের মধ্যে। এই যে বলো, আপনি আমাকে ছেড়ে দিন মামা। তুমি আমার প্রস্তাবে স্বেচ্ছায় রাজি হবে? না রাজি হবে না, আমাকে বিয়ে না। করবে না? তাহলে এই দেখো, তোমার ভেলার উপরে আমার ডিঙ্গার উপর থেকে তিরাম আমি অভিশাপ করলাম মামা, দুই নয়ন আপনার হরণ করে নিলাম, আপনার সর্বঙ্গ আমি অগ্নিবার নিক্ষেপ করলাম। আগুন, 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 পুড়ে গেল, জ্বলে গেল। আয় জ্বলে যাচ্ছে মাঝি, মাঝি, আগুন, আগুন, কই আগুন বাবু, কই আগুন? আগুন, আগুন। মাঝি, হ্যাঁ বাবু। মাঝি রে, হ্যাঁ। আমার সর্বঙ্গ দাউ দাউ করে জ্বলে যাচ্ছে মাঝি। মাঝি, আমি আর থাকতে পারছি না বাবা, আমি আর থাকতে পারছি না, যন্ত্রণায় দাউ দাউ করে চলে যাচ্ছে মাঝি। আমি কি করবো বাবু? তুই কি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। পাবি না, পাবি না রে মাঝি। এই আগুন তোরা দেখতে পাবি না, এই আগুন হচ্ছে অভিশাপের আগুন। তাই আমি সত্যি অন্যায় করেছি ভাগ্নে বউয়ের উপরে। আমার স্ত্রীর কথায় উত্তেজিত হয়ে ভুলে গেছিলাম যে ভাগ্নে বউয়ের উপরে অন্যায় করলে, ভাগ্নে বউ যদি অভিশাপ করে তাহলে সেই পাপে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। মাঝি, আমি যার কিছু দেখতে পাচ্ছি না রে বাবা। দেখতে পাচ্ছেন না? আমার দুটো চোখ বন্ধ হয়ে গেল রে। মানে কানা হয়ে গেলেন নাকি? আস্তে 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 আমি মনে হয় আর কিছুই দেখতে পাচ্ছি রে বাবা, সব কিছু আমার শেষ হয়ে গেল। মাঝি বাবু আর কিছু করার নাই, বাড়ি চলেন।
একটা ঠেলা গাড়ি বানাবো, সামনের দিকে আপনাকে বসাবো, আর আমি পিছন দিক দিয়ে ঠেলে ঠেলে নিয়ে ঘুরবো। মাঝি, তুই আমাকে রহস্যের পাত্র ভেবে নিলি? না বাবু। মাঝি রে, আমি যে ভুল করেছি, আমি যে অন্যায় করেছি, কতবার আমিও বারণ করলাম, কিন্তু শুধু ওই আমার স্ত্রীর কথাই। মাঝি, তুই একবার আমাকে তার সম্মুখে নিয়ে যেতে পারবি? আমি তার কাছে ক্ষমা চেয়ে নেবো বাবা। চল তো, কোন দিকে আছে, কোন দিকে? মা, মাগো, সত্যি বৌমা, তোমার উপরে যে অন্যায় করেছি, এই অন্যায় কোনোদিন কোনো মানুষ ভাগ্নে বইয়ের উপরে করে না। কিন্তু আমি আমার স্ত্রীর কথাই আমি উত্তেজিত হয়ে গেছিলাম মা। শুধু বারবার আমার প্রতিশোধের কথাই মনে পড়েছিল বলে আজ তোমার উপরে এই অন্যায় করেছি বৌমা। বৌমা, পারো না মা তোমার এই মামা শ্বশুরকে তুমি ক্ষমা করে দিতে, এই অভিশাপ থেকে মুক্তি করে দিতে? আমি আপনাকে ক্ষমা করতে পারি মামা, বলো মা। কিন্তু আপনাকে কথা দিতে হবে, এই পবিত্র গঙ্গার মাঝে, এই পবিত্র গঙ্গে স্পর্শ করে আপনি আমাকে কথা দিন, যে রূপ ব্যবহারই করেছেন আপনি আমার সঙ্গে, পৃথিবীর বুকে যত নারী রয়েছে, নিজের স্ত্রী বাদ দিয়ে যেন সবাইকে মা বলে সম্মানই দেওয়া হয়। বৌমা, আমি গঙ্গার জল হাতে নিয়ে তোমাকে কথা দিচ্ছি বৌমা, আজ যে তোমার প্রতি আমি দুর্ব্যবহার করেছি, অন্যায় করেছি, আমি জীবনে যতদিনে বেঁচে থাকবো কোনোদিন কোনো নারীর উপরে এই অন্যায় করবো না। এই পৃথিবীতে যত নারী আছে, আমার স্ত্রী বাদে সকল নারীকে আমি মায়ের চোখে দেখবো বৌমা, মায়ের চোখে দেখবো। জয় মা মনসা দেবীর জয়। দেখতে পাচ্ছেন বাবু? মাঝি, হ্যাঁ বাবু। মাঝি রে, আমি পুনরায় আবার সবকিছু ফিরিয়ে পেয়েছি রে বাবা। মানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তার মানে আপনি ভালো হয়ে গেছেন। ভালো হয়ে গেছি বাবা। এদিকে এদিকে আয়। মাঝি, হ্যাঁ বাবু। দাঁড়া দাঁড়া দাঁড়া। মা দেখেছিস মা? কই বাবু মা? একেই বলে মা। এই দেখ, সে দেখ, জন্ম দিলে হয় না মাতা, যেই মাতা বুঝে না সন্তানের ব্যথা। মা বলতে হলে একেই বলতে হবে মা। এই মায়ের উপর আমি কত অত্যাচার করলাম, কত অন্যায় ভাষা বললাম, যখন একবার মা মা বলে ডেকে বললাম মাগো তুমি আমাকে ক্ষমা করে দাও, ভুলে গেল সমস্ত অত্যাচার অন্যায়ের কথা ভুলে গিয়ে মা আমাকে পুনরায় ক্ষমা করে দিল। আজ এই মায়ের কৃপায় আমি পুনরায় আবার পূর্ণ দেহ ফিরিয়ে পেলাম। মা, বলুন মামা। তোমাকে আর আমি যেতে দেবো না বলবো। এ আপনি কি বলছেন মামা? হ্যাঁ মা। না মামা, দেখতে দেখতে যে আমার 4 মাস হয়েছে। ও মা, আমার ঘরে কেউ নেই মা, বিশ্বাস করো মা। আমাকে যে যেতেই হবে মামা। আমি তোমাকে মেয়ের মতো করে রাখবো, তুমি আমার ঘরে চলো, আমি আবার আমি তোমার বিবাহ দেবো মা। মামা গো, নারীদের একবারই বিয়ে হয়, দ্বিতীয়বার বিয়ে হলে নারীদের সতীত্ব নষ্ট হয়। কিন্তু বৌমা, তুমি যদি ঘরে ফিরে না যাও তাহলে তো আমার দিদি বলবে, হ্যাঁ রে দানি, তুই বাণিজ্য থেকে ফিরে আসার পথে কি তুই বৌমায়ের সঙ্গে তোর সাক্ষাৎ হয়নি? যদি বলি হয়েছে, তখন আমি তাকে কি জবাব দেবো? কিন্তু আমি তো কথা দিয়েছি, কি? আমার শ্বশুর ঠাকুরকে, আমার শাশুড়ি মাকে, তাদের সন্তানকে আমি ফিরিয়ে দেব। আমি যদি আমার কথা না রাখতে পারি তাহলে কি করে আমি মুখ দেখাবো আমার তাহলে তোমাকে ওই শ্বশুর ঠাকুরের শাশুড়ি মার কাছে? তাহলে তোমাকে সকলেই নিজের ইচ্ছাই ভাসিয়ে দিয়েছে বৌমা তোমাকে এই গঙ্গার জলে। বেশ বৌমা, সকলে যখন তোমাকে ভাসিয়েছে আমি আর তোমাকে বাধা দেবো না বৌমা। বলো মা, বলো, তোমার ওই দেবপুর যেতে তোমার কিসের প্রয়োজন? তুমি আমার কাছে যা চাইবে আমি আজ তোমাকে সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করে আপনি শুধু দেবো। আমাকে আশীর্বাদ করুন মামা। আশীর্বাদ? না না বৌমা, আর তুমি আমার মাথায় পাপের বোঝা চাপিয়ে দিও না বৌমা। এ আপনি কি বলছেন মামা? তুমি জানো না বৌমা, ভাগ্নে বউ হচ্ছে মামা শ্বশুরের গুরুজন। মামা শ্বশুর কোনোদিন কোনো ভাগ্নে বউকে আশীর্বাদ করতে পারে না বৌমা। ভাগ্নে বউয়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেয়।
তবে আমি তোমাকে আশীর্বাদ করতে পারবো না বৌমা। তবে তোমার জন্য আমি একটা কাজ করব বৌমা। বলুন। যদি আমি কোনোদিন জন্মের পরে কোনো পুণ্যি করে থাকি, তাহলে আমার সমস্ত পুণ্যি দেব। আর ঠাকুরকে একটাই কথা বলবো, ওগো ঠাকুর, আমার এই নাবালিকা ভাগিনে বইয়ের স্বামীকে তুমি ফিরিয়ে